আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ঢাকা থেকে 2 দিনের সময় নিয়ে আজকে আমি রওনা হয়েছি ভারতের রাজধানী দিল্লি শহরের উদ্দেশ্যে। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দিল্লির জনপ্রিয় স্থানসমূহ ও তার বিস্তারিত। ঢাকা থেকে দিল্লি বিমানযোগে যেতে সময় লাগে আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টার মতো। আজকে আমি যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। বরাবরের মতো 1 ঘন্টা দেরি করে আমাদের বিমানটি ছাড়ল। বিমানে খাওয়া দাওয়া ও নীল আকাশের সঙ্গে সাদা মেঘের ভেলা দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। চলে আসলাম ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি। যাত্রীগণ, দিল্লিতে আপনাদের স্বাগতম। খুবই সাজানো গোছানো, সুন্দর এবং অনেক বড় একটি এয়ারপোর্ট ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি। এয়ারপোর্টের সামনে রাস্তাটি পার হয়ে একটু ডান সাইডে গেলেই পেয়ে যাবেন সকল অ্যাপ বেসড ট্যাক্সি কাউন্টার। সেখান থেকে একটি উবার ভাড়া করে নিয়ে আমি রওনা হয়েছি আমার বুকিং করা হোটেলের উদ্দেশ্যে। আমি ঢাকা থেকেই মেক মাই ট্রিপ অ্যাপের মাধ্যমে হোটেল বুকিং করে এসেছিলাম। আমি হোটেল স্টারে উঠেছিলাম। প্রতি রাতের জন্য আমার ভাড়া লেগেছে 2000 রুপি। হোটেলটি এয়ারপোর্টের পাশে পাহাড়গঞ্জ এলাকায় অবস্থিত। তবে আপনারা যারা শুধু ঘুরতে আসবেন, আপনারা ট্রাই করবেন দিল্লি স্টেশনের আশপাশে থাকার জন্য, কারণ সেখান থেকে সবগুলো স্পট খুবই কাছাকাছি। তো চলুন আজকে আমাদের মূল ভ্রমণ শুরু করা যাক। 8 ঘন্টার জন্য 2000 রুপি দিয়ে আমি একটি গাড়ি ভাড়া করেছিলাম। আপনারা চাইলে মেট্রো অথবা সিটি বাসের মাধ্যমে ভ্রমণ করতে পারেন। ভারতের ইতিহাসে দিল্লি শহরটির এক আলাদা গুরুত্ব রয়েছে। এই শহরটির আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে কত জানা অজানা ইতিহাস। মোগল রাজত্ব থেকে ব্রিটিশ উপনিবেশিক সাম্রাজ্যের নানা স্মৃতি বিজড়িত এই শহর দিল্লি। সেই ইতিহাসের সাক্ষী হতে আজ আমার প্রথম গন্তব্য লাল কেল্লা বা রেড ফোর্ট। চলে আসলাম রেড ফোর্ট বা লাল কেল্লা। এ এক ইতিহাসের অপূর্ব নিদর্শন। সপ্তদশ শতাব্দীতে প্রাচীর বেষ্টিত পুরনো দিল্লি শহরের একটি কেল্লা নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান। পরবর্তীকালে সেই কেল্লারই নামকরণ করা হয় লাল কেল্লা। 1857 সাল পর্যন্ত এই দুর্গই ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটি একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত, আর বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। যে লালকেল্লাকে নিয়ে এত কথা, সেই লালকেল্লা আদৌ কি লাল ছিল? না, ছিল ধবধবে সাদা। অবাক হচ্ছেন? এমনই সব অবাক করা তথ্য রয়েছে এই লালকেল্লা নামটির পেছনে। লালকেল্লার নির্মাণশৈলী সত্যি অবাক করার মতো। এছাড়াও এর অনেক ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। লালকেল্লার ভাস্কর্য, শৈল্পিক উপস্থাপনা এক কথায় অনবদ্য। কেল্লার অভ্যন্তরীণ অলঙ্করণ ও শিল্পকর্ম ছিল বিশ্বমানের। অপরূপ শৈল্পিক ব্যঞ্জনা এবং বর্ণময় রঙের ব্যবহার নিঃসন্দেহে চমকপ্রদ। ভারতীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন এই লালকেল্লা। এছাড়াও লালকেল্লাতে রয়েছে মতি মসজিদ, চত্বরচৌকো, মমতাজ মহল, রংমহল, খাসমহল, হীরামহল, প্রিন্সেস কোয়ার্টার, নওবতখানা সহ আরও অনেক চোখ ধাঁধানো সব স্থাপনা। সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত পর্যটকরা লালকেল্লায় প্রবেশ করতে পারেন। ভারতীয় ও সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য টিকিট মূল্য 35 টাকা ও অন্যান্য দেশের পর্যটকদের জন্য টিকিট মূল্য 500 টাকা। প্রত্যেক বছরের 18 এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে উপলক্ষে সকলের জন্য উন্মুক্ত, কোনো প্রবেশ মূল্য নেওয়া হয় না। দিল্লির চাঁদনি চক মেট্রো স্টেশন থেকে খুব কাছে লালকেল্লা। এছাড়াও দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে আপনি পৌঁছে যেতে পারেন ঐতিহাসিক এই স্থাপত্য দেখতে। सुप्रीम कोर्ट ये सब एरिया को जोड़ता है अंडरपास। লালকেল্লা দেখা শেষ করে আমরা চলে আসলাম আরও একটি ঐতিহাসিক স্থাপনা, সম্রাট হুমায়ুনের সমাধি দেখতে। বলা হয়ে থাকে হুমায়ুনের সমাধি আগ্রার তাজমহল সহ পরবর্তী অন্যান্য মুঘল স্থাপত্যের পূর্বসূরি। 1562 খ্রিস্টাব্দে হুমায়ুনের পত্নী হামিদা বানু বেগম এই সমাধিটি নির্মাণ করেন। এটির নকশা প্রস্তুত করেছিলেন পারসিক স্থপতি মিরাগ্গির গিয়াস।
হুমায়ুনের সমাধি ভারতীয় উপমহাদেশের প্রথম উদ্যান সমাধিক্ষেত্র। লাল বেলে পাথরের এত বড় মাপের স্থানগুলোর মধ্যে হুমায়ুনের সমাধিসৌধ ভারতেই প্রথম। 1993 সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। হুমায়ুনের সমাধি দিল্লিতে যমুনা নদীর তীরে নির্মিত হয়, কারণ এই জায়গাটি ছিল দিল্লির সুফি নিজামুদ্দিন আউলিয়ার সমাধিস্থল ও নিজামুদ্দিন দরগার নিকটবর্তী। দিল্লির শাসকরা এই সুফি সন্তকে অত্যন্ত সম্মান করতেন। হুমায়ুনের সমাধিসৌধ চত্বরে হুমায়ুনের সমাধি ছাড়াও রয়েছে তার পত্নী হামিদা বেগম এবং পরবর্তীকালের মুঘল সম্রাট শাহজাহানের পুত্র দারা শিকোহর সমাধিস্থল। এছাড়াও রয়েছে জাহানদার শাহ, ফারুকশিয়ার, রফিউদ্দৌলত, দ্বিতীয় আলমগীর প্রমুখ পরবর্তীকালের মুঘল শাসকদের সমাধিও। এটি সাপ্তাহিক বন্ধ থাকে সোমবার। অন্যান্য দিন সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত পর্যটকরা প্রবেশ করতে পারেন। ভারতীয় ও সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য টিকিট মূল্য 35 টাকা ও অন্যান্য দেশের পর্যটকদের জন্য টিকিট মূল্য 500 টাকা। হুমায়ুনের সমাধিসৌধ দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি আরও একটি ঐতিহাসিক স্থাপনা, কুতুব মিনার। ভারতীয় মুসলিম স্থাপত্য কৃতির অন্যতম আরও একটি নিদর্শন এই কুতুব মিনার। দিল্লির কুতুব মিনার ইট দিয়ে তৈরি বিশ্বের সর্বোচ্চ মিনার। লাল বেলে পাথরের এই মিনারের সৌন্দর্য আর ইতিহাসকে ধারণ করে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ভারতের মাটিতে। দিল্লির সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেকের আদেশে 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়। তবে 1386 খ্রিস্টাব্দে মিনারের উপরতলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুঘলক। কুতুব মিনার ইন্দো ইসলামিক স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ এবং প্রাচীন নিদর্শন। এর আশপাশে বেশ কিছু প্রাচীন ও মধ্যযুগীয় স্থাপনা ও ধ্বংসাবশেষ রয়েছে, যা একত্রে কুতুব মিনার চত্বর হিসেবে পরিচিত। ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাবদ্ধ হয়েছে এবং দিল্লির অন্যতম জনপ্রিয় স্থান এটি। কুতুব মিনারের 5টি তলা রয়েছে, প্রতিটি তলায় একটি করে ঝুলন্ত বারান্দা। মিনারের পাদদেশের ব্যাস 14.3 মিটার, যা ধীরে ধীরে সংকীর্ণ হয়ে শীর্ষে 2.7 মিটার সরু হয়েছে। লাল বেলে পাথরের তৈরি মিনারের খোদাই করা আছে পবিত্র কোরআনের আয়াত। এছাড়াও এখানকার অনেক স্থাপনাতে খোদাই করা আছে পবিত্র কোরআনের অসংখ্য আয়াত। নান্দনিক স্থাপত্য শৈলীর এই মিনার ভারতীয় মুসলিম স্থাপত্য কীর্তির অন্যতম প্রাচীন নিদর্শন। দূর থেকেই কাছে টানে এর সৌন্দর্য, আর যত সামনে যেতে থাকে পর্যটক ততই বিমোহিত করে কুতুব মিনার। সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত পর্যটক প্রবেশ করতে পারেন। ভারতীয় এবং সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য টিকিট মূল্য 35 এবং অন্যান্য দেশের পর্যটকদের জন্য টিকিট মূল্য 500 টাকা। কুতুব মিনার দেখা শেষ করে চলে আসলাম আরও একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, লোটাস টেম্পল বা কমল মন্দির। কমল মন্দির ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাহাই সম্প্রদায়ের পূজার স্থানগুলোর একটি অন্যতম স্থান। 1986 সালে এটি নির্মাণ কাজ সমাপ্তি হয়। এই মন্দিরের কারুকাজ পদ্ম ফুলের ন্যায় হওয়ায় এটিকে ভারতীয় উপমহাদেশের কেন্দ্রীয় মন্দির হিসেবে বিবেচনা করা হয় এবং মন্দিরটি দিল্লি শহরের একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। মন্দির ভবনটির উপরের অংশ মার্বেল পাথর খচিত 7টি পদ্ম ফুলের পাপড়ি দিয়ে তৈরি হয়েছে। পাপড়িগুলো 3টি স্তরে বিভক্ত এবং প্রতিটি স্তরে 9টি করে পাপড়ি রয়েছে। মন্দিরের প্রধান কক্ষে 40 মিটারেরও বেশি উচ্চতা বিশিষ্ট 9টি দরজা রয়েছে। অসাধারণ নির্মাণশৈলী ও মন্দিরের চারপাশের সৌন্দর্য আশা করি আপনার ভালো লাগবে। এখানে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য প্রয়োজন পড়ে না। এখন চলে আসলাম দিল্লির ল্যান্ডমার্ক ও সবচেয়ে জনপ্রিয় স্থান, ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট হচ্ছে ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এটি ভারতের রাজধানী দিল্লির কেন্দ্রস্থলে প্যারিসের আর্ক দে ট্রিউম্ফের আদলে 1931 সালে নির্মিত হয় এই সৌধ। এর নকশা করেন স্যার এডউইন লুটিয়েন্স। ইন্ডিয়া গেটের আগের নাম ছিল অল ইন্ডিয়া ওয়্যার মুভমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধ ও
ও তৃতীয় ইন্দো আফগান যুদ্ধে নিহত ভারতীয় 90,000 সেনার স্মৃতি রক্ষাতে স্মৃতিসৌধটি নির্মাণ হয়। ইন্ডিয়া গেট লাল ও সাদা বেলে ও গ্রানাইট পাথরে তৈরি। এর চারপাশের রোডগুলোর নাম করা হয় আশোক রোড, আকবর রোড, শাহজাহান রোড, শের খান রোড, মাওলানা আব্দুল কালাম আজাদ রোড, ডক্টর জাকির হোসেন রোড। সন্ধ্যার পরে ভারতীয় জাতীয় পতাকার আদলে ইন্ডিয়া গেটের রং ধারণ করে। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি মানুষের পদচারণায় মুখর থাকে ইন্ডিয়া গেট। ভারতের রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়ান পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, গান্ধী মিউজিয়াম, পুরান কিল্লা, তাজমহল হোটেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এই ইন্ডিয়া গেটের আশেপাশেই। আমার রেকমেন্ডেশন থাকবে সারাদিন অন্যান্য জায়গা ভিজিট করে সন্ধ্যার পরে ইন্ডিয়া গেটে আসার জন্য, কারণ এখানকার আলো ঝলমলে পরিবেশ আপনাকে করবে বিমোহিত। আজকের দিনটা আমার অনেক ভালো কাটলো। এবারের দিল্লি ভ্রমণ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।